নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীদের আপনাদের স্বাগত জানাই। আমাদের পলিটি লেকচার সিরিজে আমরা ফান্ডামেন্টাল রাইটের সাবস্ট্যান্সিয়াল পোর্শন কভার করে ফেলেছি। আমরা পার্ট 3 আর্টিকেল 14 টু 18 রাইট টু ইকুয়ালিটি কভার করে ফেলেছি। রাইট টু লাইফ আর্টিকেল 20 অ্যান্ড 22 যেখানে প্রোটেকশন ফ্রম কনভিকশন ছিল, এগুলো আমরা কভার করে ফেলেছি। আজকে আমাদের লেকচারে আমরা কভার করব আর্টিকেল 23 অ্যান্ড 24, which is the right against exploitation. ইন্ডিয়ান কনস্টিটিউশন লাগু হয়েছে 26 জানুয়ারি 1950-তে। আর্টিকেল 23 অ্যান্ড 24 রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন, এটাকে বোঝার জন্য আগে আমাদের কনস্টিটিউশনটাকে যদি আমরা আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে একটা ওয়াটারশেড মুভমেন্ট কনসিডার করি, তাহলে তার আগে মানে প্রি কনস্টিটিউশন এরাতে কী ছিল অ্যান্ড মডার্ন এরাতে আমাদের অ্যাপ্রোচটা কী, এই দুটোকে দেখতে হবে। প্রি কনস্টিটিউশন এরা বা আরও তার থেকে পিছিয়ে গেলে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, এই সময় কী ছিল, কিছু সোশ্যাল ইভিল আমাদের দেশটাকে ধরে রেখেছিল। তার মধ্যে একটা ফিউডালিজম, মানে জমিদারি প্রথা, সামন্তবাদ প্রথা, ঠিক আছে। নেক্সট আরেকটা ছিল বন্ডেড লেবার বা বধুয়া মজদুর। কী করতো, বড় জমিদাররা চাষিদের বা লেবারদেরকে তাদের জমিতে খাটাতো এবং তার বদলে কোনো ফি বা রেমুনারেশন দিত না। এমনি এমনি তাদেরকে জোর করেই এক প্রকার তাদেরকে খাটানো হতো। তো এটাকে বলা হতো বন্ডেড লেবার। বা অনেক সময় হতো তারা কিছু টাকা ধার নিত, সেই ঋণ কোনোদিনই তারা পরিশোধ করতে পারতো না। এই ঋণের বদলে তাদেরকে কী করতে হতো, জমিদারের জমিতে আজীবন খেটে যেতে হতো। সো দিস ইজ অলসো কাইন্ড অফ আ বন্ডেড লেবার। নেক্সট হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিংয়ের মধ্যে শুধু এখানে মেইনলি যেটা, সেটা বাইং অর সেলিং অফ আ পারসন, ঠিক আছে, বাইং অ্যান্ড সেলিং অফ পারসন। এছাড়াও আরও কিছু সোশ্যাল ইভিল, ফর এক্সাম্পল প্রস্টিটিউশন, এনশিয়েন্ট টাইমের দেবদাসী প্রথা, দিজ অল ফল আন্ডার হিউম্যান ট্রাফিকিং অ্যাঙ্গেল। মডার্ন এরাতে আফটার কনস্টিটিউশন আমরা এই সোশ্যাল ইভিলগুলোকে দূর করে আমরা যেখানে শিফট করেছি, দ্যাট ইজ হিউম্যান ডিগনিটি। কে ইনশিওর করে, আগের দিনের লেকচার মনে করুন, আর্টিকেল 21। লিবার্টি আমাদের প্রিএমবেলের পার্ট এটা, অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটের থ্রু আমরা লিবার্টি এনশিওর করি, ইকুয়ালিটি এনশিওর করি, ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপিস, ফান্ডামেন্টাল ডিউটিজের থ্রু। আর এই দুটো আইডিয়াজ আমাদের প্রিএমবেলের মধ্যেও এমফেসিস করা আছে অ্যাজ অ্যান অবজেক্টিভ অফ দি কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের কোর ফিলসফি পার্ট 3-তে 12 থেকে 35-এর মধ্যে কনস্টিটিউশন কী করছে, প্রোভাইডস ফর ফান্ডামেন্টাল রাইটস। তারপরে ফান্ডামেন্টাল রাইটসের থ্রু আমরা কী আইডিয়া বেসিক্যালি প্রমোট করার চেষ্টা করি, পলিটিক্যাল ডেমোক্রেসি, লিবার্টিকে সেফগার্ড করা, আর স্টেট ইনক্লুশন, যাতে স্টেট আমাদের সিটিজেনদের লাইফে ইন্টারফিয়ার না করতে পারে সেটাকে এনশিওর করা। বা স্টেট ইনক্লুশন বলতে আমরা এখানে কী বুঝছি, স্টেট ইনক্লুশন মিনস স্টেটের রেস্ট্রিকশনটাকে লিমিট করা বা পাওয়ার অফ স্টেটকে লিমিট করে দেওয়া। এই কনটেক্সটে আর্টিকেল 23 অ্যান্ড 24 স্পেসিফিক্যালি যে সিস্টেমিক অ্যাবিউজ হয়েছে ইন্ডিভিজুয়ালের থেকে, সেটাকে ফান্ডামেন্টাল রাইটের থ্রু এনফোর্স করছে, যাতে সোসাইটিটা ইগ্যালিটেরিয়ান হয়, মিনস ইনক্লুসিভ। ইন জেনারেল ফান্ডামেন্টাল রাইট অ্যাপ্লিকেবিলিটি রুল হচ্ছে সিটিজেনকে স্টেট ইনক্লুশন থেকে প্রোটেক্ট করে। তার মানে স্টেটের পাওয়ারের ওপরে লিমিটেশন লাগানোর কাজ হচ্ছে ফান্ডামেন্টাল রাইটে। এই জন্য দেখবেন ইউপিএসসির একটা প্রিলিমসে কোশ্চেন এসেছিল যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। এই কথাটা অনেক সময় ইউজ হয় যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইজ এ লিমিটেড গভর্নমেন্ট। তার মানে কি, গভর্নমেন্টকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া বা স্টেটকে একটা গণ্ডির মধ্যে দেওয়া, যে এইগুলো তুমি করতে পারবে, এইগুলো তুমি সিটিজেন থেকে নিতে পারবে না। এনশিওর করতে হবে সিটিজেনদের এই বেসিক মিনিমাম রাইটসগুলো যেন থাকে। তাহলে মোস্ট ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট সিটিজেন ফ্রম আরবিট্রারি স্টেট অ্যাকশন। কিন্তু আর্টিকেল 23 অ্যান্ড 24 এর একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে এটা ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল বোথ লেভেল অ্যাপ্লিকেবল হয়। আর্টিকেল 23 অ্যান্ড 24 এই দুটো কি, রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন। যতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে 16, 15, 19, মোস্টলি এগুলো স্টেট অ্যাকশনকে প্রিভেন্ট করে।
বা স্টেটের উপর একটা লিমিটেশন দেয়। তাহলে স্টেট টু সিটিজেন, সো দিস ইজ ভার্টিক্যাল। এছাড়া কনস্টিটিউশনে কিছু কিছু স্পেশাল আর্টিকেলস আছে যেগুলো ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টাল বোথ লেভেল অ্যাপ্লিকেবল হয়। তাহলে আমি এখানে যদি স্টেটকে রাখি, এখানে যদি সিটিজেনকে রাখি, এই দুটো হায়ারার্কি লেভেলে দিস ইজ ভার্টিক্যাল লেভেল। এবার সিটিজেন টু সিটিজেন, সিটিজেনদের নিজেদের মধ্যে যে ইন্টারপ্লে অফ রাইটস হচ্ছে সেটা হলো হরিজন্টাল। এখানে সিটিজেন ছাড়া লিগাল পার্সনও হতে পারে, মানে কোনো কোম্পানি বা কোনো লিগাল এন্টিটি, এটা হরিজন্টাল। এই রাইটটাও 23 অ্যান্ড 24 এর মধ্যে প্রোটেক্ট করা আছে। তার মানে কি, সিটিজেন কোনো সিটিজেন যদি আরেকটা সিটিজেনকে এক্সপ্লয়েট করে সেটাও প্রিভেন্টেবল। নট অনলি স্টেট এক্সপ্লয়টেশন বাট এক্সপ্লয়টেশন বাই দি সিটিজেন অলসো। তাহলে 23 অ্যান্ড 24 বাদে আর কি কি রাইট আছে যা যেটা হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বোথ লেভেল অ্যাপ্লিকেবল হয়? আর দুটো রাইট আছে, আর্টিকেল 15(2) অ্যান্ড আর্টিকেল 17, আনটাচেবিলিটি অ্যান্ড রাইট অ্যাগেন্স্ট ডিসক্রিমিনেশন। এটা নিয়ে খুব ফেমাস মুভি হয়েছিল আর্টিকেল 15-এর ওপরে। আর্টিকেল 15 নামেই এক মুভিটা ছিল। ওখানে মুভিটার মেসেজ কি ছিল? যে ডিসক্রিমিনেশন আর্ট। সেম আর্টিকেল 17 আনটাচেবিলিটি, আর 23 হিউম্যান ইন ফোর্স লেবার আর হিউম্যান ট্রাফিকিং আটকানো, প্লাস 24 চাইল্ড লেবার ব্যান করা। এই চারটে আর্টিকেল বা এই চারটে ফান্ডামেন্টাল রাইট হরিজেন্টাল অ্যাপ্লিকেশনও আছে অ্যান্ড ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে স্টেট টু সিটিজেন লেভেলে, আর হরিজেন্টাল মানে সিটিজেন টু সিটিজেন লেভেলে। আর্টিকেল 23 সাব ক্লজ 1 রিডস অ্যাজ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড বেগার। এই দুটোতে ফোকাস করবেন। ট্রাফিক ইন হিউম্যান বিংস বলেছে অ্যান্ড বেগার অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ ফোর্সড লেবার আর প্রহিবিটেড অ্যান্ড অ্যানি কন্ট্রাভেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি অ্যান অফেন্স পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবার এটাকে আমরা ব্রেকডাউন করি। প্রথমে তিনটে ওয়ার্ড, ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগার অ্যান্ড ফোর্সড লেবার, এইটাতে ফোকাস করি। ট্রাফিক ইন হিউম্যান বিংস নামটা থেকে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি, সেলিং অ্যান্ড বাইং অফ মেন, ওমেন, চিলড্রেন লাইক কমোডিটিস। এছাড়া ইমোরাল ট্রাফিক ইন ওমেন অ্যান্ড প্রস্টিটিউশন ইনক্লুডিং চাইল্ড প্রস্টিটিউশন অ্যান্ড দেবদাসী সিস্টেম, এই পুরোটাই আসবে ট্রাফিক ইন হিউম্যান বিংসের আন্ডারে। তো এইটা আর্টিকেল 23 প্রিভেন্ট করছে। নেক্সট যেটা প্রিভেন্ট করছে বেগার। বেগার মিনস কম্পালসারি ওয়ার্ক উইদাউট রেমুনারেশন। কাউকে আমি একজনকে যদি খাটাই এবং তাকে কোনো রেমুনারেশন না দিই, সেটা হচ্ছে বেগার। হিস্টোরিক্যালি আমি যেটা স্টার্টিংয়েই বললাম যে আমাদের এখানে প্রি কনস্টিটিউশন এরাতে ফিউডাল সিস্টেম ছিল, জমিদারি প্রথা অ্যাবলিশনের আগে। তখন এই জিনিসগুলো খুব অবজার্ভ করা হতো এবং এই সোসাইটাল ইভিলকে আটকানোর জন্য এটাকে কনস্টিটিউশনের রাইটটাকে দেওয়া হয়েছে। অ্যান্ড ফোর্সড লেবার মিনস কম্পেলিং আ পারসন টু ওয়ার্ক আগেনস্ট দেয়ার হুইল। তার মধ্যে বন্ডেড লেবারও আছে, বা এমনও হতে পারে তাকে ফোর্স করছি আমি কোনো থ্রেট দিয়ে বা ডেট ট্র্যাপ দিয়ে। মানে ধরে নিন বেগারে কি হচ্ছে, বেগারে আমি তাকে একদমই জিরো রেমুনারেশন দিচ্ছি, কিছুই দিচ্ছি না, জিরো। আরেকটাতেই করছি, কাউকে আমি টাকা দিচ্ছি, কিন্তু আমি তাকে টাকা দিচ্ছি কিন্তু এই লোকটার কাজ করার ইচ্ছে নেই। সে বলছে আমি এখানে এই কাজ করব না, এটা আমার হেলথকে এফেক্ট করছে, বা এনি এক্স ওয়াই জি যা কিছু রিজন হতে পারে সে করতে চান। আমি তা সত্ত্বেও তাকে ফোর্স করাচ্ছি। এবং তাকে কি করছি, কোনো থ্রেট দিলাম যে সে ডেটে রয়েছে, বা সে আমার কাছে কোনো টাকা ধার নিয়েছিল, আমি তার এফজে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। তো ইটিসি মেনি রিজন হতে পারে, সেটাও ফোর্স লেবারের আন্ডারে আসবে। তাহলে বেগার আর ফোর্স লেবারের মধ্যে বেসিক ডিফারেন্স, বেগারের রেমুনারেশন একদম নেই, জিরো। ফোর্স লেবারের রেমুনারেশন থাকতে পারে, বাট আগেইনস্ট দি হুইল। এখানে হুইল অফ আ পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগেইনস্ট দি হুইল কাজ হচ্ছে। আর্টিকেল 23(2)তে কিছু এক্সেপশন দেওয়া আছে। এই ফোর্স লেবারের কিছু এক্সেপশন আছে, সেটা আর্টিকেল 23(2)তে দেওয়া আছে। সেটা কি, দি প্রহিবিশন অফ ফোর্স লেবার ইজ নট অ্যাবসোলুট, ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ নট অ্যান অ্যাবসোলুট রাইট। কনস্টিটিউশন পারমিটস স্পেসিফিক স্টেট ইন্টারভেনশন। কিছু কিছু ক্ষেত্রে কনস্টিটিউশন ফোর্স লেবার অ্যালাউ করে। কি পারপাস? সেটা পাবলিক সার্ভিসের পারপাসে হতে পারে। সো স্টেট ক্যান আস্ক ফর এ কম্পালসারি পাবলিক সার্ভিস। ফর এক্সাম্পল মিলিটারি কনস্ক্রিপশন, যেমন সাউথ কোরিয়াতে হয়, ইসরায়েলে হয়। এই দেশগুলোতে কি আছে, এই দেশগুলোর পপুলেশন অনেক কম, ওই জন্য ওখানকার যারা সিটিজেন আছে তাদেরকে সার্টেন এজ, ইসরায়েলে যেমন 18 এর পর, সাউথ কোরিয়াটা আই এম নট শিওর, বাট ইসরায়েলে 18 এর পর তাকে মিলিটারিতে অ্যাটলিস্ট মনে হয় 3 বছরের মিলিটারি কনস্ক্রিপশন থাকে, 3 ইয়ার্স, মানে 3 বছর তাকে কম্পালসারি মিলিটারি সার্ভিস দিতে হবে। তো এরকম কিছু কিছু রুলস ইন্ডিয়ান গভর্নমেন্টও চাইলে করতে পারে। কিন্তু আমাদের এখানে কি হয়, আমাদের এখানে ইন্ডিয়ান আর্মি ইজ আ ভলেন্টারি আর্মি, মানে এখানে লোকে নিজের ইচ্ছায় গিয়ে সার্ভ করে। আমাদের এখানে
কম্পালসারি মিলিটারি কনস্ক্রিপশন নেই। তো এরকম সিচুয়েশনে গভর্নমেন্ট চাইলে কম্পালসারিলি সবাইকে বলতে পারে যে তোমাকে সার্ভিস দিতেই হবে। এটা কিন্তু ফোর্সড লেবারের মধ্যে আসবে না। সোশ্যাল সার্ভিসের জন্য যদি গভর্নমেন্ট ফোর্স করে তাহলে সেটা ফোর্স লেবারের মধ্যে আসবে না। সোশ্যাল সার্ভিস ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। কোনো ন্যাচারাল ডিজাস্টার যদি হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে সবাইকে এমপ্লয় করতে পারে। আর রেমুনারেশনের ব্যাপারে স্টেট ইজ নট বাউন্ড টু পে রেমুনারেশন। এই সার্ভিসের বদলে স্টেট চাইলে একটি পয়সাও নাও দিতে পারে। সো দিজ আর দি এক্সেপশনস। অবশ্যই স্টেট যখন এরকম কম্পালসারি সার্ভিসের কথা বলবে তখন স্টেট ক্যান নট ডিসক্রিমিনেট এবং ডিসক্রিমিনেশনের গ্রাউন্ড কী আছে এখানে? রিলিজিয়ন, রেস, কাস্ট অ্যান্ড ক্লাস। ক্লাসের বেসিসে যে ডিসক্রিমিনেশন করা যাবে না এটা আমরা প্রথম আর্টিকেল 23 পেলাম। এর আগে যতগুলো আর্টিকেলই গেছে সেখানে কিন্তু ক্লাসের কথা আসেনি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওল্ড মানে 15, 16, 17 ওই সমস্ত আর্টিকেলগুলোতে আমরা যখনই রেস্ট্রিকশনের কথা পড়তাম তখন কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিস ছিল, একটা সেক্স আর একটা প্লেস অফ বার্থ। আর্টিকেল 19 মধ্যেও আপনি খুব পাবেন, 15, 16 তো আছেই, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। কিন্তু 23 অ্যান্ড 24 সেক্সও নেই, প্লেস অফ বার্থও নেই, শুধু কি আছে? ক্লাস আছে। রিলিজন আছে, রিলিজন কমন, রেস কমন, কাস্ট কমন, আর এখানে অ্যাডিশনাল কি আছে? ক্লাস। সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ নেই। এখান থেকে কিন্তু আপনার WBCS-এও কোয়েশ্চেন থাকতে পারে। আর যদি আপনারা কেউ ইউপিএসসি দিচ্ছেন তাহলে ইউপিএসসি প্রিলিমসে এখান থেকে সুন্দর কোয়েশ্চেন বানানো যেতে পারে। আর্টিকেল 23 লাস্ট পার্টে কি বলা ছিল? শ্যাল বি অ্যান অফেন্স পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তার মানে কি? আর্টিকেল 23 কে ইনফোর্স করতে গেলে 23 কে এনফোর্স করার জন্য পার্লামেন্ট হ্যাজ টু পাস এ ল এবং সেই লয়ের থ্রুই এই আর্টিকেলটাকে এনফোর্স করা যাবে, এই ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করা যাবে। তাহলে পার্লামেন্ট কি এরকম কোনো ল পাস করেছে? করেছে। দুটো খুব ইম্পর্টেন্ট ল পাস করেছে। ওয়ান ইজ ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956। এখানে কি বলা আছে? এখানে বেসিক্যালি হিউম্যান ট্রাফিকিং, সেলফ এক্সপ্লেনেটরি, নামেই বোঝা যাচ্ছে হিউম্যান ট্রাফিকিং এখানে প্রিভেন্ট করার জন্য লটাকে আনা হয়েছে। ক্রিমিনালাইজেস হিউম্যান ট্রাফিকিং ফর কমার্শিয়াল অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। ব্রথেল বা প্রস্টিটিউশনটাকেও এই অ্যাক্টের আন্ডারে প্রিভেন্ট করা আছে। বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976 এখানে কি করছে? এখানে করা হয়েছে বন্ডেড লেবার, ফোর্স লেবার সেগুলোকে বন্ধ করা হয়েছে। অ্যান্ড ইট ইজ এ কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স মানে কি? পুলিশ আপনাকে ডাইরেক্টলি অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। দুটো অফেন্সগুলোর কিছু কিছু হয়, একটা হয় বেলেবল অফেন্স। বেলেবল মানে কেউ বেল নিয়ে আপনাকে ছাড়িয়ে নিতে পারে। নন বেলেবল যেখানে আপনি বেল পাবেন না। কগনিজেবল মানে রিপোর্টের সঙ্গে সঙ্গে পুলিশকে অ্যাকশন নিতে হবে। নন কগনিজেবল মানে পুলিশ ইমিডিয়েটলি আপনাকে অ্যারেস্ট নাও করতে পারে, ইনভেস্টিগেশন প্রসিডিউর ওইভাবে চালু করতে পারে, কিন্তু এগুলো কগনিজেবল মানে আপনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আর্টিকেল 23 রিলেটেড দুটো ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। একটা পিউডিআর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যেটার আরেকটা পপুলার নেম এশিয়াড ওয়ার্কার কেস 1982, অ্যান্ড বন্ধুয়া মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1984। এশিয়াড ওয়ার্কার কেসে কি হয়েছিল? কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারকে এশিয়ান গেমসের মধ্যে কাজে লাগানো হয়েছিল এবং তাদেরকে মিনিমাম স্ট্যাচুটরি মিনিমাম ওয়েজের থেকে কম ওয়েজ দেওয়া হয়েছিল। এতে সুপ্রিম কোর্ট বলে যে কাউকে যদি মিনিমাম ওয়েজের থেকেও কম ওয়েজ দেওয়া হয়, দ্যাট অ্যামাউন্টস টু বি ফোর্সড লেবার। তাহলে এখানে কি হলো? আমি তাকে ওয়েজ দিলাম কিন্তু অলরেডি যে স্ট্যাচুটরি লিমিট আছে মিনিমাম ওয়েজের, আমি তার থেকেও কম দিচ্ছি। তো দিস অ্যামাউন্টস টু ফোর্স লেবার। আর এই জাজমেন্টে ইনভলভ ছিলেন জাস্টিস PN ভগবতী। জাস্টিস PN ভগবতী আরও একটা কাজের জন্য ফেমাস, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আজকে বলবো না। নেক্সট কেস ইজ বন্ধুয়া মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1984 কেস। এখানে কি হয়েছিল? হরিয়ানাতে এক জায়গায় স্টোন কোয়ারিংয়ের কাজ চলতো, মানে পাথর ভাঙার কাজ। তো সেখানে কিছু লোকগুলোকে খুব বাজে কন্ডিশনে এবং ফোর্সফুলি তাদের উইলের এগেনস্টে কাজ করানো হচ্ছিল। সেটা রিগার্ডিং সুপ্রিম কোর্ট কি রুলিং দেয়? এই কেসে সুপ্রিম কোর্ট আর্টিকেল 23 আর্টিকেল 21 সাথে লিঙ্ক করে দেয়। তার মানে সুপ্রিম কোর্ট বলে যে 23 যেরকম ফোর্স লেবারকে প্রিভেন্ট করে, তার সাথে সাথে কাউকে যদি আমি তার উইলের এগেনস্টে এমপ্লয় করে রাখি সেটা তার ডিগনিটিকে হ্যাম্পার করে। আর্টিকেল 21 কি এনশিওর করে? আর্টিকেল 21 এনশিওর করে পার্সোনাল লিবার্টি, তাকে ইন্টারপ্রেট আমরা করি কি উইথ হিউম্যান ডিগনিটি। তো ডিগনিটিটা খুব ইম্পর্টেন্ট এখানে। সো দিস কেস লিঙ্কড আর্টিকেল 23 with article 21. Now let's move to article 24. Article 24 relates to prevention of child labor. Article 24 কি বলছে? No child below the age of 14 years, তাহলে এজটা মনে রাখবেন, it is 14 years, shall be employed to work in a factory, কোথায় বলছে? factory or mine, or engaged in any other hazardous employment.
তাহলে এবার কি ওয়ার্ডগুলোকে এক এক করে ভাঙি। প্রথমে এজের ক্রাইটেরিয়া। এজ কত ফিক্স করেছে? 14 ইয়ার্স। তার মানে 14 ইয়ার্সের নিচে যদি কারোর এজ থাকে তাকে চাইল্ড কনসিডার করছে অ্যান্ড তাকে কোনোভাবে ফ্যাক্টরি বা মাইন এসব জায়গায় এমপ্লয় করা যাবে না। তাহলে ডোমেনকে এখানে ফ্যাক্টরি বা মাইন, তার মানে ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মাইনিং এনভায়রনমেন্ট এখানে অ্যাবসোলুট প্রহিবিশন আছে, কোনোভাবেই কাজে লাগানো যাবে না। আর হ্যাজার্ডিয়াস এমপ্লয়মেন্ট যেখানে লাইফ থ্রেট থাকতে পারে, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন ওয়ার্ক, রেলওয়ে ওয়ার্ক, কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি হোক, এইগুলোতে তাদেরকে এমপ্লয় করা যাবে না। এটা মনে রাখবেন, আর্টিকেল 24 ডাজ নট প্রহিবিট দি এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হার্মলেস অর ইনোসেন্ট ওয়ার্ক। তার মানে এখানে অনেকে কনফিউজ করে ফেলে যে ব্যানটা মানে মনে করে যে কমপ্লিট ব্যান, এটা কিন্তু নট কমপ্লিট ব্যান। ইনোসেন্ট বা হার্মলেস ওয়ার্ক করানো যেতে পারে। তার মানে কাউকে, কোনো বাচ্চাকে যদি বাড়িতে বলা হয় এই ছোট কাজটা করো, দ্যাট ডাজ নট অ্যামাউন্ট টু চাইল্ড লেবার। ওটা তার শিক্ষার পারপাসে হতে পারে, যেগুলো হার্মলেস ওয়ার্ক সেগুলো করা যেতে পারে। যেমন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বাচ্চারা করে, চাইল্ড অ্যাক্টররা কাজ করে। সো দিজ আর অল হার্মলেস। এবার একবার দেখে নিই যে কিভাবে অ্যাপ্লিকেবল। আর্টিকেল 24 অ্যাপ্লাই হবে কি হবে না সেগুলো আমরা কিছু সিরিজ অফ কোশ্চেনের থ্রু দেখি। ফার্স্ট, প্রথম কোশ্চেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ইজ দ্য ইন্ডিভিজুয়াল বিলো 14 ইয়ার্স ওল্ড, তার এজ কি আছে, 14 ইয়ার্সের কম না বেশি। যদি অ্যান্সার হয় নো, তাহলে তার এজ দেখতে হবে। যদি অ্যাবভ 18 হয়ে যায় তাহলে সে অ্যাডাল্ট হয়ে গেল, তাহলে এই আর্টিকেলটা অ্যাপ্লাই হচ্ছে না। যদি তার 14 to 18 এর মধ্যে হয়, 2016 এর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে চাইল্ড লেবার অ্যাক্টের, সেটা কি বলছে, 14 to 18 এর মধ্যে যাদের এজ তাদেরকে ক্লাসিফাই করছে অ্যাজ অ্যাডোলেসেন্ট বা কিশোর। এদেরকে নন হ্যাজার্ডিয়াস ওয়ার্কে এমপ্লয় করা যাবে। এবার যদি অ্যান্সার আসে ইয়েস, তার মানে তার বয়স 14 ইয়ার্সের কম, তাহলে কি হবে, ইজ ইট এমপ্লয়েড ইন আ ফ্যাক্টরি, মাইন অর হ্যাজার্ডিয়াস অকুপেশন। তাহলে তাকে কি ফ্যাক্টরি, মাইন বা কোনো হ্যাজার্ডিয়াস অকুপেশনে এমপ্লয় করা আছে? যদি অ্যান্সার হয় ইয়েস, দেন ইট ইজ অ্যাবসোলুটলি ব্যান্ড, করা যাবে না। যদি অ্যান্সার হয় নো, তার মানে যদি ফ্যাক্টরি, মাইন বা হ্যাজার্ডিয়াস অকুপেশন না হয়, তাহলে নেক্সট লেয়ার অফ কোশ্চেন হচ্ছে তাহলে ওই এন্টারপ্রাইজটা কি ফ্যামিলি এন্টারপ্রাইজ বা ওটা কি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। যদি অ্যান্সার নো হয় তাহলে তাকে কাজে লাগানো যাবে না, কোনোভাবেই এমপ্লয় করা যাবে না। যদি অ্যান্সার হয় ইয়েস, তাহলে কোশ্চেন হচ্ছে স্কুল আওয়ার্সের বাইরে কাজ করছে না স্কুল আওয়ার্সের মধ্যে। যদি স্কুল আওয়ার্সের মধ্যে হয় তাহলে ইট ইজ ব্যান্ড, করানো যাবে না। যদি স্কুল আওয়ার্সের বাইরে হয় তাহলে করানো যাবে উইথ রেগুলেশন। রেগুলেশন মানে কতগুলো ব্রেক থাকবে, ম্যাক্সিমাম কত আওয়ার্স করবে, সেইগুলো রেগুলেশনগুলো আছে। সেই রেগুলেশনগুলো দেওয়া আছে ইন চাইল্ড লেবার অ্যাক্টে, প্রিভেনশন অফ চাইল্ড লেবার অ্যাক্টের মধ্যে। বুঝতে পারলাম। এখানে একটা এক্সাম্পল নিই। ধরুন একটা কারোর ফ্যামিলি বিজনেস আছে ফায়ার ক্র্যাকারের, এটা তো ফ্যামিলি এন্টারপ্রাইজ, তাহলে এখানে কি চাইল্ডকে এমপ্লয় করা যাবে? করা যাবে না, বিকজ ফায়ার ক্র্যাকার ফলস আন্ডার হ্যাজার্ডিয়াস অকুপেশন। এবার ধরুন কোনো সিম্পল কাজ হলো, যে ধরুন সিম্পল একটা হতে পারে যে দোকানে বসা। দোকানে বসা এটা হার্মলেস জব, কিন্তু এটা ধরুন তার ফ্যামিলি এন্টারপ্রাইজ না, এটা অন্য কারোর। তার দোকানে গিয়ে কি সে বসতে পারবে না, বিকজ ইট ডাজ নট ফল আন্ডার দি ক্রাইটেরিয়া অফ ফ্যামিলি এন্টারপ্রাইজ। আর্টিকেল 24 কে এমপ্লয় করার জন্য, এনফোর্স করার জন্য আমাদের যে প্রাইমারি যে লটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। এর আগের মেইন অ্যাক্টটা ছিল 1986, যেটাকে 2016 অ্যামেন্ড করে সেটাকে মডিফাই করা হয়েছে কিছুটা। এটা মডিফিকেশন করার দরকার কেন পড়লো? কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা 2019 এসছে তার গোলসের সঙ্গে এটাকে অ্যালাইন করার জন্য। 2009 এর আরটি অ্যাক্ট কি বলছে যে 6 to 14 ইয়ার্স ওল্ড যারা আছে তাদেরকে কি করবো আমরা, কম্পালসারি এডুকেশন দেবো। আর এছাড়াও আপনারা জানেন যে আর্টিকেল 21 এর মধ্যে এই রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটও করা হয়েছে। আর ডিপিএসপিটাকেও সেম টাইমে অ্যামেন্ড করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে আর্টিকেল 21 এ অ্যাড করা হয় এবং 6 to 14 ইয়ার্স এজের বাচ্চাদের এডুকেশনকে কম্পালসারি এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইট করে দেওয়া হয়। আর ডিপিএসপিটাকে চেঞ্জ করে করা হয় আর্লি চাইল্ডহুড কেয়ার আপ টু 6 ইয়ার্স। তো এই গোলের সঙ্গে অ্যালাইন করার জন্য 1986 এর অ্যাক্টটাকে অ্যামেন্ড করে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 আনা হয়। চাইল্ড লেবার অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট ইজ আ কগনিজেবল অফেন্স। পানিশমেন্ট কি হতে পারে? 6 মান্থ থেকে 2 ইয়ার্স অব্দি জেল হতে পারে, অর ফাইন 20,000 থেকে 50,000 অর বোথ। এছাড়াও চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট লেবারদের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে কি থাকতে হবে, একটা রিহ্যাবিলিটেশন সেন্টার থাকতে হবে, সেটা এই অ্যাক্টের থ্রু এনফোর্স করা আছে। আর্টিকেল 24 রিলেটেড ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট ইজ এমসি মেহতা ভার্সেস স্টেট অফ তামিলনাড়ু 1996। এটাকে আরেকটা নামে পরিচিত
শিবকাশী ম্যাচ ফ্যাক্টরি কেস। এখানে কি হয়েছিল? ম্যাচ ফ্যাক্টরি মানে দেশলাই কাঠি, ম্যাচ ফ্যাক্টরি মানে দেশলাই কাঠি। দেশলাই কাঠি এবং ফায়ার ওয়ার্কসের কাজে বাচ্চাদেরকে প্রচুর ইউজ করা হতো। কারণ বাচ্চাদেরকে ইউজ করলে তাকে কম টাকা দিতে হবে। ওয়ান কাইন্ড অফ এক্সপ্লয়টেশন। তাদেরকে কম টাকা দিয়ে কাজ করানো হবে এবং যেটা তাদের হেলথের পক্ষে খুবই ডেঞ্জারাস। তো কোর্ট কি করে? কোর্ট ডাইরেকশন দেয় যে এগুলো প্রথম কথা তো এগুলো স্টপ করতে হবে। কম্পেনসেশন অ্যালাউ করে। অ্যাডাল্টদেরকেই এমপ্লয় করা হয় এবং ওই ফ্যামিলি থেকে যদি কোনো অ্যাডাল্টকে এমপ্লয় করা যায়, সেই অ্যাডাল্টকে এমপ্লয় করতে হবে। যতগুলো বাচ্চাকে রেস্কিউ করা হয়েছিল তাদের এডুকেশন ম্যান্ডেট করেছে এবং একটা পার্টিকুলার রিহ্যাবিলিটেশন ফান্ড স্টাবলিশ করেছে যেটা ওই বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য ইউজ করা হবে। সো নাও লেটস কম্পেয়ার আর্টিকেল 23 অ্যান্ড 24। স্কোপ কি? অল ফর্মস অফ ফোর্স লেবার অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড বেগার। এখানে কি? বাচ্চাদের চাইল্ড লেবার প্রোটেকশন। কোথায় কোথায়? ফ্যাক্টরি, মাইন অ্যান্ড হ্যাজার্ডিয়াস জবস। টার্গেট ডেমোগ্রাফিক ইউনিভার্সাল, তার মানে অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন বোথ প্রোটেক্টেড আন্ডার আর্টিকেল 23। কিন্তু আর্টিকেল 24 কি হচ্ছে? অনলি এজ স্পেসিফিক, মানে চিলড্রেন বিলো 14 ইয়ার্স অনলি। এক্সেপশন কি আছে? কম্পালসারি পাবলিক সার্ভিস যদি স্টেট ইম্পোজ করে সেটা এক্সেপশন 23। 24 এর এক্সেপশন কি আছে? ফ্যামিলি এন্টারপ্রাইজ অ্যান্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এক্সেপশন আছে। প্রাইমারি স্ট্যাচুট কি আছে? মানে স্ট্যাচুট মানে ল, প্রাইমারি কোন কোন ল দিয়ে এই দুটোকে এনফোর্স করা হয়? 23 এর জন্য আছে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট, বন্ডেড লেবার অ্যাক্ট। 24 এর জন্য আছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট। 23 অ্যান্ড 24 কে আমাদেরকে বুঝতে হবে আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড 21 এ এডুকেশনাল রাইট, এই দুটোর কনোটেশনে এবং ডিপিএসপি 39E অ্যান্ড F এই ব্রড পার্সপেক্টিভে বুঝতে হবে। তাহলে যদি ফোর্স লেবার থাকে তাহলে হিউম্যান ডিগনিটি কমবে, ডিগনিটি থাকবে না, রাইট টু লাইফ থাকবে না, 21ও হ্যাম্পার হবে। যদি আমি চাইল্ড লেবার হয় মানে বাচ্চাকে যদি কোনো বাচ্চাকে যদি 14 বছরের নিচে তাকে যদি কোনো অকুপেশনে লাগানো হয় তার মানে তার এডুকেশন হ্যাম্পার হচ্ছে, তাহলে আর্টিকেল 21A হ্যাম্পার হচ্ছে। অ্যান্ড 39E অ্যান্ড F এনশিওর করে যে কোনো ওয়ার্কার যেন অ্যাবিউজ না হয়, মিনিমাম ওয়েজেস যেন পাই। অল দিজ আর ইন্টারলিঙ্কড। এবার আমরা দেখে নিই ইউপিএসসি প্রিলিমস অ্যান্ড WBCS এর এক্সামিনার এখান থেকে কি জায়গা থেকে আপনাকে কোশ্চেন করে ট্র্যাপে ফেলতে পারে। প্রথম ট্র্যাপ একটা হতে পারে যে বলল যে আর্টিকেল 23 ওয়ার্ডগুলোতে ফোকাস করবেন। বলতে পারে আর্টিকেল 23 এক্সক্লুসিভলি প্রোটেক্টস সিটিজেন আগেনস্ট এক্সপ্লয়টেশন বাই দি স্টেট। এখানে ডাইরেক্টলি ওয়ার্ড ইউজ করতে পারে এক্সক্লুসিভলি। যদি এটা থাকে তার মানে এটা ভুল। তার কারণ কি? ইট ইজ আ ডুয়াল শিল্ড রাইট প্রোটেক্টিং আগেনস্ট বোথ স্টেট অ্যান্ড প্রাইভেট এন্টারপ্রাইজ। তাহলে এক্সক্লুসিভলি স্টেটের এগেনস্টে নয়, স্টেট অ্যান্ড প্রাইভেট দুটোর এগেনস্টে। নেক্সট ট্র্যাপ কি আসতে পারে? আর্টিকেল 24 স্ট্যাবলিশেস অ্যান অ্যাবসোলুট ব্যান, ওয়ার্ডটা দেখবেন এক্সট্রিম ওয়ার্ড, অ্যাবসোলুট ব্যান অন চাইল্ড লেবার ইন অল ফর্মস অফ এমপ্লয়মেন্ট। আবার এখানেও একটা এক্সট্রিম ওয়ার্ড ইউজ করলো, অল ফর্মস। কারেক্ট ইন্টারপ্রিটেশন কি? ব্যান ইজ অ্যাবসোলুট, অ্যাবসোলুট ব্যান তো আছে, বাট ফর হোয়াট? ফর হ্যাজার্ডিয়াস এমপ্লয়মেন্ট, ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স। যদি নন হ্যাজার্ডিয়াস হয়, ফ্যামিলি এন্টারপ্রাইজ হয় এবং আর্টিস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হয় তাহলে কি হবে? অ্যালাউড বাট উইথ স্ট্রিক্ট রেগুলেশন। নেক্সট ট্র্যাপ, থার্ড নম্বরে কোথায় ট্র্যাপ ফেলতে পারে? এখানে বলছে স্টেট ক্যানট ইম্পোজ কম্পালসারি পাবলিক সার্ভিস উইদাউট পেইং মিনিমাম ওয়েজ। প্রথমে এটা দেখে হয়তো আপনি ভাববেন যে হ্যাঁ ঠিকই তো, এটা তো ভুলই আছে, স্টেট ক্যানট ইম্পোজ কম্পালসারি, এটা তো হয় না, কম্পালসারি পাবলিক সার্ভিস তো হবেই। তারপরে কি জুড়ে দিল? উইদাউট পেইং মিনিমাম ওয়েজ। তখন আপনার মনে হবে যে স্টেট তো মিনিমাম ওয়েজ তো স্টেটকে দিতে বাধ্যই হবে, কারণ আমরা বন্ডেড লেবারের কেসেও দেখেছি যে মিনিমাম ওয়েজ সুপ্রিম কোর্ট বলেছে দিতেই হবে, যদি মিনিমাম ওয়েজ না দেয় তাহলে সেটা ফোর্স লেবার দাঁড়ায়, যেমন এশিয়াড ওয়ার্কার কেসেও। এইগুলো আপনার মাথায় আসবে, কিন্তু এইগুলো কনফিউশনের জায়গা। যখন কম্পালসারি পাবলিক সার্ভিসের কথা বলবে তখন স্টেট চাইলে রেমুনারেশন নাও দিতে পারে। সো কি বলছে আর্টিকেল 23(2 অ্যালাউজ দি স্টেট টু ইম্পোজ কম্পালসারি পাবলিক সার্ভিস উইদাউট অ্যান অব্লিগেশন টু পে। এখানে ফোকাস করবেন, উইদাউট অ্যান অব্লিগেশন টু পে। অফকোর্স এখানে কি হবে? নো ডিসক্রিমিনেশন। হোয়াট আর দি ক্রাইটেরিয়া অফ নন ডিসক্রিমিনেশন? রিলিজিয়ন, রেস, কাস্ট, ক্লাস। CCRR, কাস্ট, ক্লাস, রিলিজিয়ন, রেস। তাহলে এবার একটা PYQ করা যাক যাতে আপনাদের 23 অ্যান্ড 24 এর উপরে আমরা যা পড়লাম সেটাকে ডিস্টিল করে আপনারা ইউজ করতে পারেন। আমি কোশ্চেনটা পড়ছি, তারপরে অ্যান্সার করবো। আপনার ভিডিওটা পজ করে নিজের আগে অ্যান্সার ট্রাই করুন অ্যান্ড কমেন্ট সেকশনে অ্যান্সার করবেন। যে অ্যান্সারটা ঠিক হবে আমি ওখানে একটা হার্ট সিম্বল দিয়ে দেবো। হুইচ অফ দি ফলোইং আর envisaged by the right against exploitation in the Constitution of India? Number 1, prohibition of traffic in human beings and forced labor. Number 2, abolition of untouchability. Number 3, protection of the interest of minorities. Number 4, prohibition of employment of children in factories and mines. Option A 1, 2 and 4, option B 2, 3 and 4, option C 1, 4 only and D 1, 2, 3, 4. এবার দেখুন
এখানে কোথায় কনফিউশন হতে পারে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি যখনই বলবে তখন আপনার মনে হতে পারে হ্যাঁ আনটাচেবিলিটিও তো ওয়ান কাইন্ড অফ এক্সপ্লয়টেশন, তাহলে নিশ্চয়ই এটা আছে হয়তো। বাট একটু যদি আপনি ভালো করে ভাববেন এবং মনে করে দেখবেন, আনটাচেবিলিটি ইজ ডিফাইন্ড আন্ডার আর্টিকেল 17, আর আর্টিকেল 17 আমরা কোথায় পড়েছি, রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়েছি। তাহলে আর্টিকেল 2 তো হবে, এখানে 2 সেকেন্ড নম্বর যে অপশনটা আছে এটা হবে না। সেকেন্ড নম্বর অপশনকে এলিমিনেট করুন, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে একটাই পড়ে থাকছে অপশন সি। সো অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এখানে দেখুন আমি এক্সপ্লেনেশন দিয়েছি। 1 প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস রিলেটেড টু আর্টিকেল 23, কারেক্ট, এটা ঠিক আছে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি 17, রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে, এটা হবে না। প্রোটেকশন অফ দি ইন্টারেস্ট অফ মাইনরিটিস, এটা আর্টিকেল 29 এর মধ্যে আছে, যেটা আছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, তাহলে এটাও হবে না। পড়ে থাকলো 4 প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স, আর্টিকেল 24, দিস ইজ কারেক্ট। তাহলে আমাদের অপশন কি হচ্ছে 1 অ্যান্ড 4 অনলি। এটাকে আপনারা ইজিলি এলিমিনেশন টেকনিকের উপরে সলভ করতে পারবেন। সো দিস কোয়েশ্চেন্স আর অলসো ইম্পর্টেন্ট ফর বিসিএস, যদিও এটা ইউপিএসসি প্রিলিমসে এসেছিল, কিন্তু তাও এটা বিসিএস এ মেন্সের জন্য ইম্পর্টেন্ট। আর এখন ইউপিএসসি প্রিলিমসের লেভেলের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু বিসিএস মেন্সে আসছে, তো আপনারা সেইভাবে প্রস্তুত থাকবেন। আজকে লেকচার এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।